আয়নার সামনে চুল শুকাতে গিয়ে ছেলের অদ্ভুত প্রস্তাব শুনলাম। আমি নির্বাক হয়ে গেলাম যখন সে বলল, জানো মা, যখন তুমি এভাবে চুল মেলে দাও তখন তুমি কোনো রাজকন্যার চেয়ে কম লাগো না। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে গি। আমার শাড়ির আঁচল দিয়ে স্নান করে ভেজা চুল মুছছিলাম। ছেলে কখন ঘরে ঢুকেছে টেরই পাইনি। পেছন থেকে এসে বলল, মা, আয়নার সামনে দাঁড়াও তো একবার। আমি অবাক হলাম। কেন, আমি জিজ্ঞেস করলাম। সে বলল, দেখি তোমার চুল কেমন বড় হয়েছে। আমি হাসলাম। আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, চুল শুকাচ্ছিলাম। ছেলে আমার পেছনে এসে দাঁড়াল। সে আমার চুলে হাত বুলিয়ে এই কথাগুলো বলল। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে রইলাম, কিছু বলতে পারলাম না। ছেলের চোখে এক অদ্ভুত দৃষ্টি দেখলাম প্রতিফলনে। সে কি সত্যিই এমন কথা বলছে? ছেলে আমার চুলের মাঝে হাত বুলাতে বুলাতে আমার ঘাড়ে মুখ রাখল। আমি সরে যেতে চাইলাম, কিন্তু সে আমাকে জড়িয়ে ধরল। ছাড়ো আমাকে, আমি বললাম। আমি তোমার মা। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি মুখার্জি। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সৌমিত্র মুখার্জি, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, দেবাশিস আর মৌসুমী। দেবাশিস ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মৌসুমী ১২ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে উঠে স্নান করে চুল শুকাচ্ছিলাম আমার শাড়ির আঁচল দিয়ে। আমার বড় ছেলে দেবাশিস কবে যে ঘরে ঢুকেছে টেরই পাইনি। হঠাৎ পিছন থেকে এসে বলল, মা, আয়নার সামনে দাঁড়াও তো একবার। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন রে? সে বলল, দেখি তোমার চুল কতটা বড় হয়েছে। আমি হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার ভেজা চুল শুকাচ্ছিলাম, আর দেবাশিস আমার পিছনে এসে দাঁড়াল। হঠাৎ সে আমার চুলে হাত বুলিয়ে বলল, জানো মা, যখন তুমি এভাবে চুল মেলে দাও তখন তুমি কোনো রাজকন্যার চেয়ে কম লাগো না। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে গি। আমি আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে রইলাম, কিছু বলতে পারলাম না। দেবাশিসের চোখে এক অদ্ভুত দৃষ্টি দেখলাম প্রতিফলনে। সে কি সত্যিই এমন কথা বলছে? আমার বুকের ভিতর ধড়ফড় করতে লাগল। কি হয়েছে আমার ছেলের? দেবাশিস আমার চুলের মাঝে হাত বুলাতে বুলাতে আমার ঘাড়ে মুখ রাখল। আমি সরে যেতে চাইলাম, কিন্তু সে আমাকে জড়িয়ে ধরল। ছাড়ো আমাকে, আমি কাঁপা গলায় বললাম। আমি তোমার মা। দেবাশিস হঠাৎ হাত সরিয়ে নিল। তার চোখে পলক পড়ল না। আমি তার দিকে ফিরে দাঁড়ালাম। দেবাশিসের চোখ তখন আয়নার দিকে স্থির। আয়নার ২ পাশে হাত রেখে সে ঝুঁকে পড়ল। দেবাশিস, কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। সে উত্তর দিল না। আমি তার কাঁধে হাত রাখলাম। হঠাৎ করেই সে আমার হাত সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, ওটা কেটে গেল, মা। দেখতে পেলে? আয়নার ভেতর দিয়ে একটা হাত বেরিয়ে এসে তোমার চুল ধরতে চাইল। আমি ভয়ে সিটিয়ে গেলাম। আয়নার দিকে তাকিয়ে দেখলাম সেখানে কেবল আমাদের দুজনের প্রতিবিম্ব। আমি দেবাশিসের কপালে হাত রাখলাম, গরম লাগছে। তোর জ্বর আছে মনে হচ্ছে, আমি বললাম। চল, বিছানায় শুয়ে পড়। ডাক্তারকে ফোন করি আমি। দেবাশিস আমার হাত সরিয়ে দিয়ে আবার আয়নার দিকে তাকাল। তুমি বিশ্বাস করছো না? ওই দেখো, আবার আসছে। আয়নার ভেতর থেকে একটা মুখ উকি দিচ্ছে। আমি আবার আয়নার দিকে তাকালাম। আমাদের দুজনের ছাড়া কিছুই দেখলাম না। তুই বিছানায় যা, আমি তোর বাবাকে ফোন করছি গিয়ে। দেবাশিস আমার হাত ধরে টানল। না, বাবাকে ফোন করো না। বাবা বিশ্বাস করবে না। সে আমাকে পাগল ভাববে। তুমি তো জানো ও আমাকে কতটা অবহেলা করে। কি? আমি দেবাশিসের হাত ধরে ওর ঘরে নিয়ে গেলাম। বিছানায় শুয়ে পড়তে বললাম। ও বারবার বলতে লাগল যে আয়নার ভিতর থেকে একটা হাত বেরিয়ে আমার চুল ধরতে চেয়েছিল। ওর কপালে আবার হাত রাখলাম, জ্বর বেড়েছে মনে হল। আমি তোর জন্য ঠান্ডা পানি ও প্যারাসিটামল নিয়ে আসছি, আমি বললাম। তুই শুয়ে থাক। না মা, তুমি আয়নার কাছে যেও না। অন্য কোনো আয়না ব্যবহার করো। আমার বাথরুমে যেও না। আমি ওকে বোঝাতে চেষ্টা করলাম যে আয়নায় কোনো সমস্যা নেই। সম্ভবত জ্বরের কারণে ও ভুল দেখছে। মৌসুমী স্কুলে গেছে আর সৌমিত্র অফিসে।
আমি একা বাড়িতে দেবাশিসকে সামলাচ্ছিলাম। ওর জন্য প্যারাসিটামল আর ঠান্ডা পানি নিয়ে এলাম। ওষুধ খাওয়ার পর ও ঘুমিয়ে পড়ল। আমি সৌমিত্রকে ফোন করে বললাম দেবাশিসের জ্বর এসেছে। দেবাশিসের আচরণ সম্পর্কে বললাম না। সৌমিত্র বলল সে অফিস থেকে ফেরার পথে ডাক্তারকে নিয়ে আসবে। দেবাশিস ঘুমাচ্ছে দেখে আমি আমার বেডরুমে ফিরে আসলাম। আয়নার সামনে দাঁড়িয়ে কি ঘটেছিল ভাবছিলাম। দেবাশিস এমন আচরণ কেন করল? ও কি সত্যি আয়নার ভেতর কিছু দেখেছিল? তবে কি ও কোনো মাদক সেবন করছে? নাকি কোনো মানসিক সমস্যা? নানা চিন্তায় আমার মাথা ভারী হয়ে উঠল। আমি আবার আয়নার সামনে দাঁড়ালাম। স্বাভাবিক আয়না। আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিছু অস্বাভাবিক নেই। হঠাৎ আমার মনে হল আয়নার পৃষ্ঠতলে কিছু একটা নড়ে উঠল। অল্প একটু ঢেউয়ের মতো। যেন আয়নার পৃষ্ঠতল তরল হয়ে উঠল সেকেন্ডের জন্য, তারপর আবার স্থির হয়ে গেল। আমি চোখ কচলে আবার আয়নার দিকে তাকালাম। স্বাভাবিক আয়না। হয়তোবা আমার চোখের ভুল। দেবাশিসের কথা শুনে আমার মন এমন বিভ্রান্ত হয়ে গেছে যে আমি অবাস্তব জিনিস দেখছি। যাই হোক, আমি আয়নার সামনে থেকে সরে এলাম। দেবাশিস ঘুমাচ্ছে কিনা দেখতে গেলাম। ও গভীর ঘুমে ছিল। ওর কপালে হাত রাখলাম, জ্বর কমেছে মনে হল। সন্ধ্যার দিকে সৌমিত্র ডাক্তারকে নিয়ে ফিরল। দেবাশিসের জ্বর তখন অনেকটাই কমে গেছে। ডাক্তার পরীক্ষা করে বললেন সাধারণ ভাইরাল জ্বর, চিন্তার কিছু নেই। বাড়তি প্যারাসিটামল, প্রচুর পানি এবং বিশ্রাম। 2-3 দিনে সেরে যাবে। সেই রাতে মৌসুমী তার বাবার সাথে টিভি দেখছিল। আমি সৌমিত্রকে ডাকলাম। সে এলে আমি বললাম আজ সকালে একটা ঘটনা ঘটেছিল। দেবাশিস কিছু অদ্ভুত আচরণ করছিল। কি আচরণ? সৌমিত্র জিজ্ঞেস করল। আমি তাকে সকালের ঘটনা বললাম, কিন্তু দেবাশিসের সেই অদ্ভুত কথাগুলো বাদ দিয়ে কেবল আয়নার মধ্যে হাত দেখার ঘটনাটা বললাম। সৌমিত্র হেসে ফেলল। জ্বরের ঘোরে ও হ্যালুসিনেশন দেখেছে। এটা অস্বাভাবিক কিছু নয়। উচ্চ জ্বরে এমন হয়। কিন্তু তখন তো জ্বর ছিল না, আমি বললাম। জ্বর আসার আগে মানসিক ভারসাম্যহীনতা শুরু হতে পারে, সৌমিত্র বলল। চিন্তা করো না, 2-1 দিনে সে ঠিক হয়ে যাবে। আমি নিশ্চিন্ত হলাম। হয়তো জ্বরের প্রভাবেই সব হয়েছে। দেবাশিস স্বাভাবিক, স্মার্ট ছেলে। সে কখনো মাদক নেয় না। তার কোনো মানসিক সমস্যাও নেই। পরদিন সকালে দেবাশিস জেগে উঠল। তার জ্বর প্রায় সেরে গেছে। নাস্তা খেতে এসে সে ঘটনার কথা কিছুই মনে করতে পারছিল না। কাল তুমি বলছিলে আয়নার ভেতর থেকে কেউ হাত বাড়িয়েছে, আমি বললাম। মনে আছে? দেবাশিস অবাক হয়ে তাকাল। না তো। আমি এমন কথা কবে বললাম? জ্বরের ঘোরে বলেছিলে, আমি বললাম। দেবাশিস হেসে উঠল। তাই? কি অদ্ভুত। দেবাশিসের স্মৃতি ফিরে না আসায় আমি স্বস্তি বোধ করলাম। ঘটনাটা জ্বরের প্রভাবেই ঘটেছিল। এখন সব ঠিক হয়ে গেছে। কয়েকদিন পর সব স্বাভাবিক হয়ে গেল। দেবাশিস আবার কলেজে যেতে শুরু করল। আমরাও দৈনন্দিন জীবনে ফিরে গেলাম। সেই আয়নার সামনের ঘটনা আমি ভুলে গেলাম। মাস 3 পর একদিন রাতে আমি আমার বেডরুমে একা ছিলাম। সৌমিত্র বাইরে গেছে, ফিরতে রাত হবে। মৌসুমী ঘুমিয়ে পড়েছে, দেবাশিস বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছে। আমি বিছানায় বসে বই পড়ছিলাম। হঠাৎ লাইট চলে গেল, লোডশেডিং। মোমবাতি জ্বালাতে উঠলাম। অন্ধকারে হাতড়াতে হাতড়াতে দেয়ালে ঠেকে গেলাম। এগিয়ে যেতে গিয়ে হঠাৎ আমার হাত কোনো ঠান্ডা কিছুতে লাগল। আয়না। আমি হাত সরিয়ে নিলাম। মোমবাতি খুঁজতে লাগলাম, প্রায় সাথে সাথেই আবার আলো চলে এলো। বিছানায় ফিরে যাচ্ছিলাম, এমন সময় আমার চোখ পড়ল আয়নার দিকে। আয়নার পৃষ্ঠতল আবার তরঙ্গিত হল। যেন কেউ জলে একটি পাথর ফেলেছে আর তার ঢেউ ছড়িয়ে পড়ছে। আমি থমকে দাঁড়ালাম। আয়নার দিকে এগিয়ে গেলাম। এবার আমি স্পষ্ট দেখতে পেলাম আমার প্রতিবিম্ব, কিন্তু তার পেছনে আর একটা আবছা মূর্তি। আয়নার পৃষ্ঠতল আবার তরঙ্গিত হল, এবার আরও জোরে। তারপর আমার প্রতিবিম্ব মিলিয়ে গেল, আর সেখানে উঠে এলো একটি অদ্ভুত রূপ, একটি মেয়ে, আমার মতোই দেখতে, কিন্তু আমি নয়। তার চোখ লাল, চুল উস্কো-খুস্কো, ত্বকে কালো কালো দাগ। যেন আমারই এক ভয়ঙ্কর সংস্করণ। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সে আয়নার ভেতর থেকে হাত বাড়ালো আমার দিকে। আমি পিছিয়ে এলাম, কিন্তু তার হাত আয়নার বাইরে এসে আমার দিকে বাড়তে লাগল। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম।
দরজা বন্ধ করে দিলাম। বুক ধড়ফড় করছিল। কি দেখলাম আমি? এ কি আমার কল্পনা? নাকি দেবাশিস যা দেখেছিল সেটাই আমিও দেখলাম? কিছুক্ষণ পর সাহস করে আবার ঘরে ঢুকলাম। আয়নার দিকে তাকালাম, স্বাভাবিক আয়না, আমার প্রতিবিম্ব ছাড়া কিছু নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হয়তো আমিও হ্যালুসিনেশন দেখছি। পরদিন সকালে আমি সৌমিত্রকে ঘটনাটা বললাম। সে আবারও হেসে উড়িয়ে দিল। তুমিও দেবাশিসের মতো হ্যালুসিনেশন দেখছ? বয়স বাড়ছে বুঝি? তারপর সে আমার সাথে ঠাট্টা করতে লাগল। আমি আর কিছু বললাম না। কিন্তু মনে মনে জানতাম আমি যা দেখেছি তা কল্পনা নয়। আয়নার সাথে কিছু একটা ঘটছে। কিন্তু কিভাবে প্রমাণ করব? সেদিন দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, আমি আমার বেডরুমের আয়নার সামনে দাঁড়ালাম। আমি আয়নার পৃষ্ঠতল ভালো করে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল আয়নার একপাশে একটা ছোট্ট দাগ, যেন কারো আঙুলের ছাপ। আমি কাছে গিয়ে দেখলাম সেটা আঙুলের ছাপই। কিন্তু আয়নার ভেতর নয়, আয়নার বাইরে, আয়নার পেছনে কেউ ছিল। আমি আয়নাটা দেয়াল থেকে নামিয়ে দেখলাম। পেছনে কিছু নেই। সাধারণ আয়না। কিন্তু তবে এই আঙুলের ছাপ কোথা থেকে এলো? এটা কি কেউ ইচ্ছে করে রেখেছে? মৌসুমী? নাকি দেবাশিস? আমি আয়নাটা আবার দেয়ালে ঠিকমতো লাগিয়ে দিলাম। হঠাৎ আমার মনে পড়ল এই আয়নাটা আমরা 1 মাস আগে নতুন কিনেছি। আমাদের পুরনো আয়না ভেঙে গিয়েছিল দেবাশিসের খেলার বল লেগে। এই আয়নাটা তো নতুন। তাহলে এর সাথে সমস্যা কেন? আমি আয়নার কোণায় একটা ছোট্ট কার্ড দেখতে পেলাম। সেটা আয়নার সাথে এসেছিল, আমরা সরাইনি। এতদিন খেয়াল করিনি। লেখা ছিল বিশেষ আমদানি। পবিত্র গঙ্গার জলে ধোয়া আয়না। অন্যান্য আয়নার মতো নয় গে। গঙ্গার জলে ধোয়া আয়না? এটা কি বিশেষত্ব? এতে কি কোনো ধর্মীয় তাৎপর্য আছে? নাকি এটা কেবল বিক্রির কৌশল? আমি ইন্টারনেটে খুঁজতে বসলাম। গঙ্গার জলে ধোয়া আয়না গু। কিছু তথ্য পেলাম না। তারপর আমি লিখলাম ভারতীয় পৌরাণিক আয়না ঘে। অনেক তথ্য পেলাম। হিন্দু পুরাণে আয়না, বিশেষ করে নদীর জলে ধোয়া আয়না, 2 জগতের মধ্যে একটি দ্বার হিসেবে বিবেচিত হয়। এই জগৎ এবং পরজগত। এছাড়া কিছু আয়না আত্মার প্রতিবিম্ব দেখাতে পারে বলে বিশ্বাস করা হয়। কাউকে মারার পর তার আত্মা আয়নায় আটকে থাকতে পারে। আমি নিজেই নিজের ধারণাকে হাসিতে উড়িয়ে দিলাম। এসব কি বাজে চিন্তা করছি আমি? এটা সাধারণ আয়না, আর আমার মস্তিষ্ক অহেতুক কিছু কল্পনা করছে। তবুও আমি সিদ্ধান্ত নিলাম আয়নাটাকে একটু পরীক্ষা করব। বাড়িতে যখন কেউ নেই তখন আবার বেডরুমে গেলাম। আয়নার সামনে দাঁড়ালাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কিছুই ঘটল না। এটা সাধারণ আয়না, আমি নিজেকে বললাম। আমি অকারণে ভয় পাচ্ছি। তবুও আমি আয়নাটা দেয়াল থেকে নামিয়ে নিলাম। এটাকে একটা পুরনো কাপড় দিয়ে ঢেকে আলমারির মধ্যে রেখে দিলাম। আমার স্বামী কিছু জিজ্ঞেস করলে বলবো নতুন আয়না কিনতে চাই, তাই এটাকে সরিয়েছি। সেদিন রাতে ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে একজন মহিলা দাঁড়িয়ে, যাকে আমি দেখতে পারছি না। তিনি বলছেন, ওটা আমার জিনিস। ওটা আমার কাছে ফিরিয়ে দাও। আমি ফিরে তাকাতে গেলাম, কিন্তু পারলাম না। আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকালাম, ভোর 3টা। সৌমিত্র পাশে ঘুমাচ্ছে। আমি অন্ধকারে চারদিকে তাকালাম। আলমারির দিকে দৃষ্টি গেল। আলমারির দরজা কি খোলা? আমি তো দরজা বন্ধ করেছিলাম। আমি উঠে গেলাম। আলমারির দরজা সামান্য ফাঁক। আমি দরজা ভালো করে বন্ধ করলাম। আবার বিছানায় শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখলাম আলমারির দরজা আবার খোলা। আমি আলমারি খুললাম। অবাক হয়ে দেখলাম আয়নাটা নেই। আমি চারপাশে খুঁজলাম। আয়না কোথায় গেল? নাস্তার সময় আমি সৌমিত্রকে জিজ্ঞেস করলাম, তুমি কি বেডরুমের আয়নাটা দেখেছ? আমি ওটা আলমারিতে রেখেছিলাম গিয়ে। সৌমিত্র অবাক হয়ে বলল, না তো। তুমি আয়না আলমারিতে রাখলে কেন? পুরনো হয়ে গেছে, নতুন কিনব ভাবছিলাম, আমি বললাম। কিন্তু ওটা তো মাত্র কয়েক সপ্তাহ আগে কেনা। আমি আর কিছু বললাম না। আয়না কোথায় গেল? দেবাশিস ও মৌসুমীকেও জিজ্ঞেস করলাম, তারাও বলল তারা জানে না। কে আয়না নিয়েছে? দুপুরে বাড়িতে একা ছিলাম। হঠাৎ শব্দ শুনলাম, কেউ যেন আমার বেডরুমে হাঁটছে। আমি গেলাম দেখতে।
অবাক হয়ে দেখলাম আয়না আবার দেয়ালে ঝুলছে। এটা কি সেই আয়নাই? আমি কাছে গিয়ে দেখলাম। হ্যাঁ, এটাই সেই আয়না। আয়নার কোণায় সেই কার্ডও আছে। আমি আয়নাটা আবার স্পর্শ করলাম। ঠান্ডা। স্বাভাবিক আয়নার মতোই। কে আয়নাটা আলমারি থেকে বের করে আবার দেয়ালে ঝুলিয়েছে? সকালে তো বাড়িতে কেউ ছিল না আমি ছাড়া। আমি আবার আয়নার সামনে দাঁড়ালাম। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম, নিজেকেই নিজে পাগল ভাবতে লাগলাম। আয়না কি কথা বলে? কোনো উত্তর এলো না। তবে আবারও আয়নার পৃষ্ঠতল তরঙ্গিত হল। এবার আমি ভয় পেলাম না। আমি স্থির দাঁড়িয়ে দেখলাম। আয়নার ভেতর আমার প্রতিবিম্বের পেছনে আবার সেই আবছা মূর্তি উঠে এল। এবার সে আরও স্পষ্ট। একটি মহিলা, আমার মতোই দেখতে, কিন্তু আমি নয়। এবার তার চোখ লাল নয়, সাধারণ। তার চুল আমার মতোই। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেলাম না। আমি তাকে খুব ভালো করে দেখলাম। সে আমার থেকে কিছুটা বয়স্ক দেখাচ্ছে। তার মুখে দুঃখের ছাপ। তিনি আস্তে আস্তে আয়নার ভেতর দিয়ে হাত বাড়ালেন। এবার তার হাত আয়নার বাইরে এলো না। তিনি যেন আমাকে ইশারা করছেন তার কাছে যেতে। আমি আস্তে আস্তে আয়নার আরও কাছে গেলাম। এত কাছে যে আমার নাক প্রায় আয়নার পৃষ্ঠ স্পর্শ করছিল। আমি সেই মহিলার চোখের দিকে তাকিয়ে রইলাম। তিনি আস্তে আস্তে মুখ খুলে কি যেন বলতে চাইলেন। আমি বুঝতে পারলাম না। আবার তিনি বললেন। এবার আমি তার ঠোঁটের নড়াচড়া দেখে অনুমান করতে পারলাম, আমার সাহায্য করো। কে আপনি? আমি জিজ্ঞেস করলাম। তিনি আবার বললেন। এবার আমি বুঝতে পারলাম, আমার নাম মৃণালিনী। আপনি কি চান? আমি মুক্তি চাই, তিনি বললেন। এবার আমি তার কথা পরিষ্কার শুনতে পেলাম। যেন আয়নার ওপারে বসে তিনি কথা বলছেন। মুক্তি? কিসের মুক্তি? আমি জিজ্ঞেস করলাম। এই আয়নার কারাগার থেকে, তিনি বললেন। আমি দীর্ঘ সময় ধরে এখানে বন্দী। কে আপনাকে বন্দী করেছে? আমার স্বামী, তিনি বললেন। অনেক বছর আগে? কি কিভাবে আপনি আয়নার ভেতরে বন্দী হলেন? আমি জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমার স্বামী একজন তান্ত্রিক ছিলেন। আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছিল। তিনি আমাকে বললেন তিনি আমাকে ছাড়বেন না। তারপর এক রাতে তিনি আমাকে এই আয়নার সামনে এনে কিছু মন্ত্র পড়লেন। আমি আয়নার ভেতরে আটকে গেলাম। তারপর থেকেই আমি এখানে বন্দী। কত বছর হলো? আমি জিজ্ঞেস করলাম। জানি না। অনেক বছর, তিনি বললেন। এবং আপনি শুধু আয়নার ভেতরেই থাকেন? বাইরে আসতে পারেন না? শুধু আয়নার ভেতর, তিনি বললেন। তবে আমি ভেতর থেকে দেখতে পাই। যারা আয়নার সামনে আসে আমি তাদের বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করি। কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমার স্বামী মারা যাবার আগে এই আয়নাকে অভিশপ্ত করে গেছেন। যে এই আয়নার সামনে বেশি সময় থাকবে তার সাথেও একই ঘটনা ঘটবে, সে আয়নার ভেতরে আটকে যাবে। আমি চাই না অন্য কেউ আমার মতো এখানে আটকে যাক। আমি আতঙ্কিত হয়ে পিছিয়ে এলাম। তাই আপনি দেবাশিসকে সাবধান করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, তিনি বললেন। সে প্রায় আয়নার সামনে আসে। আমি তাকে ভয় দেখিয়ে সরিয়ে দিতে চেয়েছিলাম। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। আয়নাটাকে ভেঙে ফেলো, তিনি বললেন। এটাই একমাত্র উপায়। আমি আয়নার দিকে তাকিয়ে রইলাম। এই আয়নাটা ভাঙব? আসলেই কি এই আয়নায় কেউ বন্দী আছে? নাকি এটা আমার কল্পনা? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি জানি তুমি বিশ্বাস করতে পারছো না, তিনি বললেন, যেন আমার মনের কথা বুঝতে পেরেছেন। আমি কিভাবে প্রমাণ করব আমি সত্যি? আমি ভাবতে লাগলাম। আমার স্বামীকে কি বলবো? তিনি বিশ্বাস করবেন না। আমি সেটা বুঝি, তিনি বললেন। আমার স্বামীও আমাকে পাগল ভাবতেন। তাই আমি আর কাউকে আমার অভিযোগ জানাতে পারিনি। একদিন তিনি আমাকে এভাবে বন্দী করে ফেললেন। আমি ভাবছিলাম, আয়নাটা আমি ভাঙব, আমি বললাম। কিন্তু আমার বিশ্বাস করার আগে আমাকে একটা প্রমাণ দিন যে আপনি সত্যি আছেন। তিনি আয়নার ভেতরে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি বললেন, আমি তোমার সব কথা শুনতে পাই যখন কেউ এই আয়নার সামনে থাকে। আমি জানি গতকাল রাতে তুমি এই আয়না আলমারিতে রেখেছিলে। আজ সকালে আয়নাটা নেই এবং এখন আবার দেয়ালে ঝুলছে। আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, ঠিক। কিন্তু আপনি কি জানেন কে আয়নাটা আলমারি থেকে বের করেছে? তিনি বললেন।
আমার কিছু ক্ষমতা আছে। আমি আয়নাটাকে নাড়াতে পারি, যদিও তা খুব কঠিন। আমি শিহরে উঠলাম। এবং কাকে সাহায্য করার জন্য আপনি এটা করলেন? তোমাকে সাহায্য করার জন্য, তিনি বললেন। যদি তুমি আয়নাটা আলমারিতে রাখো, সৌমিত্র এটা দেখতে পাবে না, আর সে এটা ফেলে দিতে পারবে না। আমি শিউরে উঠলাম। আমি সৌমিত্রকে আয়না ফেলে দেওয়ার কথা কখনো বলিনি। আমি কাউকে বলিনি। এই মহিলা কিভাবে জানলেন? আমি তোমার সব চিন্তাও শুনতে পাই, তিনি বললেন। যখন তুমি আয়নার কাছে থাকো, তুমি ভাবছিলে সৌমিত্রকে বলবে নতুন আয়না কিনতে চাও, তাই এটা ফেলে দিতে পারে। এবার আমি বিশ্বাস করলাম। এই মহিলা সত্যিই আয়নার ভেতরে বন্দী। আমি আপনাকে সাহায্য করব, আমি বললাম। কিন্তু যদি আয়নাটা ভেঙে ফেলি, আপনার কি হবে? আমি মুক্তি পাব, তিনি বললেন। আয়না ভাঙলে অভিশাপও ভেঙে যাবে। কিন্তু আপনি কোথায় যাবেন? আমি জিজ্ঞেস করলাম। আপনি মৃত, তাই না? তিনি হাসলেন। হ্যাঁ, আমি মৃত। অনেক বছর আগে মারা গেছি। আয়নাটাকে আমার স্বামী অভিশপ্ত করার পর। কিন্তু আমার আত্মা এখানে বন্দী। আয়না ভাঙলে আমি মুক্তি পাব। যেখানে আমার যাওয়ার কথা সেখানে যেতে পারব। আমি বুঝলাম। ঠিক আছে, আমি বললাম। আমি আয়নাটা ভাঙব। কিন্তু কিভাবে? এটা সাধারণ আয়না, যে কোনো কিছু দিয়ে ভাঙা যাবে, তিনি বললেন। তুমি একটা হাতুড়ি দিয়ে ভাঙতে পারো। আমি মাথা নাড়লাম। ঠিক আছে। আমি এখনই করছি। আমি হাতুড়ি আনতে গেলাম। ফিরে এসে দেখলাম আয়নার ভেতরে মৃণালিনী আমার জন্য অপেক্ষা করছেন। তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তার চোখে আশা। আপনার স্বামী কোথায়? আমি জিজ্ঞেস করলাম। অনেক বছর আগে মারা গেছেন, তিনি বললেন। তবে তিনি এই আয়নাকে অভিশপ্ত করে গেছেন, আর আমি এখানে আটকে আছি। আমি হাতুড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। আপনি নিশ্চিত এর ফলে আপনি মুক্তি পাবেন? হ্যাঁ, তিনি বললেন। অভিশাপ ভাঙবে। আমি হাতুড়ি তুললাম। আয়নার দিকে তাকিয়ে হাতুড়ি নামাতে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ আমার হাত ধরে ফেলল। ফিরে দেখলাম দেবাশিস। মা, তুমি কি করছ? দেবাশিস জিজ্ঞেস করল। আমি দেবাশিসের দিকে তাকালাম। তারপর আয়নার দিকে তাকালাম। আয়নাতে এখন শুধু আমাদের দুজনের প্রতিবিম্ব। মৃণালিনী নেই। আমি বলতে গিয়ে থামলাম। এই আয়নাটা ভাঙতে চাচ্ছিলাম। কেন? দেবাশিস জিজ্ঞেস করল। আমি ভাবলাম দেবাশিসকে সত্যিটা বলি কিনা। তুমি মনে করো কিছুদিন আগে জ্বরের ঘোরে তুমি বলেছিলে আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছিল? দেবাশিস মাথা নাড়ল। হ্যাঁ, তুমি আমাকে বলেছ। আমার মনে নেই আসলে। তুমি ঠিকই দেখেছিলে, আমি বললাম। আমিও দেখেছি। দেবাশিসের চোখ বড় হয়ে গেল। সত্যি? হ্যাঁ, আমি বললাম। আয়নার ভেতরে একজন মহিলা আছেন। কে তিনি? তার নাম মৃণালিনী, আমি বললাম। তিনি আয়নার ভেতরে বন্দী। আমি তাকে মুক্ত করতে চাই। দেবাশিস আয়নার দিকে তাকিয়ে রইল। আমি কিছু দেখতে পাচ্ছি না। তিনি সব সময় দেখা দেন না, আমি বললাম। তিনি নিজে বেছে নেন কখন দেখা দেবেন। তুমি কি নিশ্চিত তুমি কিছু ভুল দেখছ না? দেবাশিস জিজ্ঞেস করল। বাবা বলেছিল জ্বরের ঘোরে আমি হ্যালুসিনেশন দেখেছিলাম। আমার জ্বর নেই, আমি বললাম। আমি পরিষ্কার দেখেছি এবং কথা বলেছি তার সাথে। দেবাশিস আমার হাত থেকে হাতুড়ি নিল। যদি তুমি সত্যি বলছ তাহলে আমি আয়নাটা ভাঙব। আমি দেবাশিসের হাত ধরলাম। আরও শোনো। এই আয়নাটা অভিশপ্ত। যে এর সামনে বেশি সময় থাকে সে আয়নার ভেতরে আটকে যেতে পারে। সেজন্যই মৃণালিনী তোমাকে ভয় দেখিয়ে সরাতে চেয়েছিলেন। দেবাশিস আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি বললাম। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাচ্ছে। কিন্তু সত্যি। দেবাশিস আয়নার দিকে তাকাল। আচ্ছা, আমি এটা ভাঙব। তবে আমার বিশ্বাস হচ্ছে না। আয়নাটা কিন্তু নতুন এবং দামি। আমি একটু হেসে বললাম। তুই ভাবছিস আমি পাগল হয়ে যাচ্ছি? দেবাশিস হাসল। হয়তো। কিন্তু যদি তুমি চাও আয়নাটা ভাঙতে, আমি ভাঙব। দেবাশিস হাতুড়ি তুলল। হঠাৎ আয়নার পৃষ্ঠতল আবার তরঙ্গিত হল। মৃণালিনী আবার দেখা দিলেন। দেখেছিস? আমি বললাম। ওই যে তিনি।
দেবাশিস আয়নার দিকে তাকিয়ে রইল। আমি কিছু দেখতে পাচ্ছি না, মা। আমি অবাক হয়ে গেলাম। দেবাশিস কিছু দেখতে পাচ্ছে না? কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মৃণালিনীকে। আয়নার পৃষ্ঠতল তরঙ্গিত হচ্ছে, তার মুখ উঠে এসেছে। তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভাঙব, দেবাশিস বলল। সে হাতুড়ি তুলল। দাঁড়াও, আমি বললাম। আমি আয়নার দিকে তাকালাম আর মৃণালিনীকে জিজ্ঞেস করলাম, দেবাশিস আপনাকে দেখতে পাচ্ছে না কেন? মৃণালিনী বললেন, শুধু তুমি আমাকে দেখতে পাচ্ছ। কারণ আমি তোমাকে বেছে নিয়েছি। তোমাকে বিশ্বাস করি। কেন আমাকে? আমি জিজ্ঞেস করলাম। কারণ তুমি আমার মতো, তিনি বললেন। আমিও একজন বাঙালি মহিলা ছিলাম। একজন স্বামী এবং সন্তানদের মা। আমার জীবন ছিল তোমার মতোই। তাই আমি জানি তুমি আমাকে বুঝবে। আমি মৃণালিনীর দিকে তাকিয়ে রইলাম। আমিও তাকে বিশ্বাস করি। ঠিক আছে, আমরা আয়নাটা ভাঙব, আমি বললাম। দেবাশিস আমার